আমি সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আর একটা কথা কর্মীদের দায়িত্ব দিয়ে গেলাম। এই রবি, এই জলিল, পার্থ, অর্ঘ্য, পরেশবাবু, উদয়ন, বিনয়, ফজলে, বাসানিয়া সবাইকে একসাথে কাজ করাবেন, একসাথে ডাকবেন, কোনো বিভেদ চলবে না। নমস্কার, খবরে 24 আপনাদের স্বাগত। আমি পর্ণা রয়েছি আপনাদের সাথে। কিছুক্ষণ আগে কোচবিহারে রাসমেলার ময়দানে এসে রীতিমতো কর্মীদের নেতৃত্বদের বার্তা দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। সেই বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন খবরে 24 এর এডিটর ইন চিফ সুমিতেশ ঘোষ। আমরা বেশ কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যে বিষয়গুলো, যে বার্তাগুলো তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী এবং নেতৃত্বদের যে বার্তাগুলো দিলেন আজকে তিনি। সবার প্রথমেই বলবো যে ইতিমধ্যে আমরা জানি যে গোষ্ঠী কোন্দলে কিন্তু কোচবিহারের নাম সবার প্রথমে হয়তো বা উঠে আসে একেবারেই প্রথম দিকে। আর সেই জায়গায় দাঁড়িয়ে রীতিমতো স্টেজে কিন্তু রবি, পার্থ, উদয়ন প্রত্যেকের নাম ধরে প্রত্যেককে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে চলার বার্তা মুখ্যমন্ত্রীর। একই সাথে নিচুতলা, মধ্যতলা প্রত্যেকটি কর্মীকে কিন্তু নিজের মতো করে, শুধুমাত্র নেতৃত্বের উপরে ভরসা নয়, নিজেদের মতো করে সংগ্রাম, লড়াই চালিয়ে যাওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর। একদমই আজকে যে মুখ্যমন্ত্রী ঐক্যবদ্ধের যে বার্তা দিয়ে গেলেন, এখানে একটু ভিন্ন ধরনের বার্তা আজকে দিলেন। সেটা হচ্ছে যে মূলত এর আগে এবং গতকাল পর্যন্ত কুচবিহারে পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় বিমানবন্দরে যে বিধায়ক নেতাদের নিয়ে বৈঠক করেছেন, সেখানেও যে বার্তা দিয়েছিলেন, সেখানে হচ্ছে নেতাদের বলেছিলেন একসাথে চলতে হবে। কিন্তু আজকে মঞ্চে যেটা বললেন সেটা হচ্ছে কর্মী, মধ্য এবং নিচুতলার কর্মী, তাদের বার্তা দিয়ে গেলেন যে নেতারা যাতে ঐক্যবদ্ধ থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। নেতাদের এই যে ঐক্যবদ্ধ থাকার দায়িত্বটা কার্যত কর্মীদের উপর ছেড়ে দিয়ে গেলেন। কারণ নেতাদের এতবার বলেছেন, এতবার দায়িত্ব দিয়েছেন, প্রত্যেকবার দায়িত্ব দিতে গিয়ে কোনো বাড়ি কার্যত সেটা সফল রূপ নেয়নি। আমরা যদি দীর্ঘ কুচবিহারে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী লড়াই সম্পর্কে একটু জানার চেষ্টা করি, জেলা স্তরে মূলত গোষ্ঠী লড়াই একটা সময় ছিল যে মিহির গোস্বামী বনাম রবি ঘোষের লড়াই। মিহির গোস্বামী এখন অতীত, উনি বিজেপিতে চলে গিয়েছেন। এই মুহূর্তে লড়াই হচ্ছে পার্থপ্রতিম রায় বনাম রবীন্দ্রনাথ ঘোষ। শুধু লড়াই, গোষ্ঠী কোন্দলটা এখানেই সীমাবদ্ধ নয়, কিন্তু গোষ্ঠী কোন্দলটা একদম নিচু স্তর থেকেই একটা রয়েছে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব দিনহাটাতে উদয়ন গুহ বনাম মীর হুমায়ুন কবির, এবং আরো এরকম মীর হুমায়ুন কবির ছাড়াও তরুণীকান্ত বর্মন, এরকম আরো অনেক নেতা আছে যার সঙ্গে উদয়ন গুহের সম্পর্কটা ততটা এমন জায়গায় নেই যে একসঙ্গে তারা দলটা করতে পারে, সংগঠনটা করতে পারে। এরকম বিভিন্ন বিধানসভা কেন্দ্রে কিন্তু গোষ্ঠী কোন্দল রয়েছে। এবং গত লোকসভায় 19-এর লোকসভায় যে পরাজয়ের ঘটনা ঘটেছে, তৃণমূল কংগ্রেসের যে পরাজয় হয়েছে, অন্য অনেক কারণের মধ্যে এটাকে কিন্তু একটা অন্যতম কারণ হিসাবে দেখা হয়, রাজনৈতিক মহল সেটা দেখে। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বুঝে গিয়েছেন এবং গতকাল তিনি যখন কুচবিহারে একদম এয়ারপোর্টে নামেন এবং এয়ারপোর্টে নেমেই সেখানে বিধায়ক, শুধু বাইরের একজন ছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক নেতা বাদ দিয়ে, তিনি হচ্ছেন বংশীবদন বর্মন, যিনি এই মুহূর্তে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে রয়েছেন, এবং বাকি সব তৃণমূল কংগ্রেসের নেতারা ছিলেন। সেখানেও একদম জোর গলায় কিন্তু বলে দেওয়া হয়েছিল যে একসাথে চলতে হবে। সেই নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দেন। তার আগে, কিছুদিন আগে আমরা যেটা জানতে পেরেছি, দলীয় সূত্রেই জানতে পেরেছি, 3 নেতাকে কুচবিহার থেকে ডেকে নিয়ে যাওয়া হয় কলকাতায়। রাজ্য নেতৃত্ব সুব্রত বক্সী তাদের নিয়ে বৈঠক করেন এবং সেখানেও কিন্তু নির্দেশ দেওয়া হয়, 3 নেতাকে নির্দেশ দিয়ে দেন যে একসাথে চলতে হবে, একসঙ্গে কাজ করতে হবে। কিন্তু শেষ পর্যন্ত কুচবিহারে ফিরে এসে সেই চেহারা কিন্তু নেতারা দিতে পারেননি এবং আগামী কালকেও বলেছেন এবং আজকে কার্যত কর্মীদের উপর ছেড়ে দিয়ে গেলেন। বিধানসভা নির্বাচন আসন্ন, তার আগে এটা কতটা বাস্তবসম্মত হবে সেটা কিন্তু এখন সময়ের অপেক্ষা। কিন্তু একটা প্রসঙ্গ না বললেই নয়,
সেটা হচ্ছে যে এই যে গোষ্ঠী কন্দলটা মিটছে না, চাইছে সবাই, কারণ কঠিন লড়াই 21-এর লড়াই তৃণমূলের কাছে অন্তত পক্ষে। সেই জায়গায় দাঁড়িয়ে গোষ্ঠী কন্দলটা একদম মিটে যাক, এটা অনেকেরই চাওয়া। তৃণমূল সাধারণ কর্মীরা, নিচু স্তর থেকে মধ্যস্তরীয় নেতারা সবাই চায়, কিন্তু নেতারা তাদের ইগো থেকে সরে আসতে পারছেন না। এটা কিন্তু ফ্যাক্ট, স্বীকার করুক না করুক ফ্যাক্ট। যারা কুচবিহারের তৃণমূল কংগ্রেসের সিনিয়র লিডার, তাদের যদি পরামর্শ নিয়ে, তাদের সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে দল পরিচালনার ক্ষেত্রে মিনিমাম কম্প্রোমাইজ বর্তমান যারা দায়িত্বে আছেন তারা করতে পারেন, তাহলে হয়তো এই সমস্যাটা অনেকটাই মিটবে। কিন্তু কেউ নিচু হবেন না, কেউ নিচু হয়ে গেলে যেন তার অনেক কিছু কমে যাবে, এরকম একটা ব্যাপার মনে হয়। এই যে ইগো সমস্যাটা, ইগো সমস্যার থেকেই কিন্তু আলটিমেট তৃণমূল কংগ্রেসের অন্দরের গন্ডলটা একদমই মিটছে না। বর্ণা একদমই আমরা দেখে নেব মুখ্যমন্ত্রী একেবারে গুরুত্ব দিয়ে যে বিষয়গুলো তুলে ধরেছেন, যার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু বলছি যে এবার কি মিটতে চলেছে গোষ্ঠী কোন্দল, সেই প্রশ্ন চিহ্ন তার যদিও থেকেই যাচ্ছে। আমরা দেখে নেব কি বললেন মুখ্যমন্ত্রী কর্মীদের উদ্দেশ্যে গোষ্ঠী কোন্দলের ব্যাপারে। ছক করে নতুন সূর্য শিখা জ্বলবেই, আমাদের সংগ্রাম চলবেই। সংগ্রামই আমাদের জীবন। এই সংগ্রামকে বয়ে নিয়ে যাবে আমার ছাত্র যৌবন, আর তাদের শঙ্খধ্বনি বাজিয়ে, আজানের ধ্বনি শুনিয়ে এগিয়ে নিয়ে যাবে আমার মা বোনেরা, আমার মা বোনেদের প্লাবন। আমি এইটুকু বলে আমি সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আর একটা কথা কর্মীদের দায়িত্ব দিয়ে গেলাম। এই রবি, এই জলিল, পার্থ, অর্ঘ্য, পরেশবাবু, উদয়ন, বিনয়, ফজলে, বাসানিয়া সবাইকে একসাথে কাজ করাবেন, একসাথে ডাকবেন। কোনো বিভেদ চলবে না, কোনো বিভেদ চলবে না। ভেদাভেদ নয়, ঐক্য চাই, এটাই অর্থাৎ আপনারা শুনে নিলেন, একসাথে চলার নির্দেশ কিন্তু দিলেন মুখ্যমন্ত্রী। এবার সেই নির্দেশ এর আগেও যেখানে দেখা গেছে বারে বারে মিটিং করে কলকাতায় ডেকেও সমাধান করা সম্ভব হয়নি, সে বিষয়ে আমরা কিন্তু বিস্তারিত কথা বললাম। তবে এরপর যাব যে নস্য শেখ যে পরিষদ, আমরা ইতিপূর্বেই আমরা দেখেছি রাজবংশী পরিষদ আলাদা করে, আবার দেখেছি কামতাপুরী ভাষার জন্য আবার আলাদা বোর্ড, আমরা দেখেছি মতুয়াদেরকেও কিন্তু সন্তুষ্ট করেছে, যেমন সেরকমই উত্তরবঙ্গেও প্রত্যেকটি আলাদা আলাদা জনগোষ্ঠীকে কিন্তু তাদের ভাষা, তাদের সাহিত্য নিয়ে যে সবকিছু দিয়েছেন, সেখানে নতুন করে যুক্ত হয়েছে যে নস্য শেখ, এই ব্যাপারটা, এই বিষয়টা যা আজকে মুখ্যমন্ত্রী স্টেজ থেকে কিছুটা কিন্তু তাদের একটা ভরসার কথা দিলেন যে তিনি দেখছেন বিষয়টা, যদি তার মনে হয় তিনি অবশ্যই দেবেন, তাতে তার কোনো অসুবিধে নেই। দাদা একদমই নস্য শেখ বিষয়টা নিয়ে আমরা গত কয়েকদিন থেকে খবরিয়া 24 খবরগুলো করে আসছিল। মূলত যে বিষয়টা, নস্য শেখ যারা হচ্ছে কুচবিহারের ভূমিপুত্র বলা হয়। আপনারা জানেন যে সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর সময় থেকেই একটা ধর্মান্তকরণের বিষয় থাকে। তার আগে মুসলিমরা এসে প্রচুর মানুষকে, নিচুতলার মানুষকে, তখন যে ভেদাভেদের গল্পগুলো চলছিল, সেই নিচুতলার সম্প্রদায়ের মানুষকে বিভিন্ন ধর্মে রূপান্তরিত করছিল। সেই সময়ই আমাদের এখানে ধর্মীয়ভাবে, এখানকার স্থানীয় মানুষ হলো ধর্মীয়ভাবে কিন্তু মুসলিম হয়ে যায়, কিন্তু তারা ভূমিপুত্র, এই কুচবিহারের বা উত্তরবঙ্গের মাটিরই মানুষ। যখন অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে পিছিয়ে পড়া রাজবংশী মানুষদের উন্নয়ন সাধনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যেমন ভাষা একাডেমি গঠন করে দিলেন, উন্নয়ন পর্ষদ গঠন করে দিলেন, একইভাবে কামতাপুরী ভাষা একাডেমি উন্নয়ন পর্ষদ গঠন করলেন, এবং দক্ষিণবঙ্গ এই রকম বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে নিয়ে কাজ করেছেন। সেই জায়গায় নস্য শেখরা একটা সময় এসে দাবি করা শুরু করে, মূলত 2014 সাল থেকে তাদের আন্দোলনটা শুরু হয়। গোলাম নবী আজাদের নেতৃত্বে কুচবিহারে এই আন্দোলনটা শুরু হয়েছিল, যে তারা যারা ভূমিপুত্র, তাদেরও কিন্তু একটা উন্নয়ন পর্ষদ গড়ে তাদের যে জনগোষ্ঠীর মানুষ আছে, সেই জনগোষ্ঠীর মানুষদের উন্নতি সাধন করা হোক, আর্থিকভাবে, সামাজিকভাবে উন্নতি সাধন করা হোক। এবং সেই আন্দোলন করতে করতে এইবার সেই আন্দোলনটা কিন্তু একটা দানা বেঁধেছিল। তারা একদম যখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে 16 ডিসেম্বর তিনি কুচবিহারে আসবেন, তখনই কিন্তু তখন থেকেই নস্য শেখরা বিভিন্নভাবে তাদের দাবির কথা
যাতে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়, এবং তাদের কাছে একটা বিশ্বাস ছিল যে যদি এখানকার তৃণমূল কংগ্রেসের নেতারা যদি ঠিকঠাক ভাবে নেত্রীর কাছে তাদের বক্তব্য তুলে ধরতে পারে, তবে নেত্রী অবশ্যই তাদের কথা ভাববে। এবং শেষ পর্যন্ত আজকে কিন্তু নেত্রী একটা আশ্বাস দিয়েছেন, তিনি কলকাতায় ফিরে গিয়ে বিষয়টি নিয়ে দেখবেন, এবং সেটা গতকাল যে এখানকার নেতারা জানিয়েছেন সেটা মুখ্যমন্ত্রী নিজেই বললেন। আজকে বংশীবদন বর্মন, যিনি রাজবংশী ভাষা একাডেমি এবং উন্নয়ন পর্ষদের দায়িত্বে রয়েছেন, তিনিও আজকে মঞ্চে ভাষণ রাখার সময় ঠিক এই প্রসঙ্গটা একদম সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী একেবারে স্টেজের উপর উপস্থিত ছিলেন একদম। এবং সেই সময়ই তারপরেই মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে নস্য শেখ প্রসঙ্গটাকে উত্থাপন করেন এবং তাদের আশ্বস্ত করেন। আমার সাথে ব্যক্তিগতভাবে নস্য শেখের বিভিন্ন নেতৃত্বের কথা হয়েছে, তারা কিন্তু যথেষ্ট খুশি এবং তারা আশাবাদী যে তিনি কলকাতায় ফিরে গিয়ে কোনো ভূমিকা নেবেন যাতে নস্য শেখ উন্নয়ন পর্ষদ যেটা তাদের দাবি ছিল সেটা মিটবে। একদমই আমরা দেখে নেব মুখ্যমন্ত্রী নস্য শেখ এই বোর্ড বা এই ধরনের কি কথা কি বার্তা দিলেন এই সমাজকে। আমি শুনেছি মাইনরিটিদের কথা আমাকে কালকে জানিয়েছে রবিরা, পার্থ, উদয়ন, এরা সবাই বংশীয় আজকে বলছিল। আমি এটা জানি, এটা আমি রাজবংশী একাডেমি যদি করে দিতে পারি, কামতাপুরী একাডেমি করে দিতে পারি, আমি বিশেষ করে নিম্ন উদ্বাস্তু যারা তাদের জন্য যদি করতে পারি, মানে নস্য শেখ গ্রুপ আমাকে বলেছে, আমি একটু ফিরে গিয়ে ওটা দেখে আপনাদের আমি জানিয়ে দেবো। যদি কিছু করতে পারি আমি নিশ্চয়ই করব, আমার কোনো বাধা নেই, কারণ এর থেকে ডেভেলপমেন্টের কাজ হয়। এবার আমরা চলে আসবো যে বিভিন্ন বার্তা দেওয়ার সাথে সাথে একেবারে পদ্ম শিবিরকে, বিজেপিকে রীতিমতো বিঁধেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং বক্তব্যের শুরুতে তিনি যখন ভাষণের দেওয়ার জন্য উঠলেন স্টেজে, ঠিক সেই সময় একদম শুরুতে তিনি যেখানে একেবারেই কয়েকদিন আগে মৃত্যু হওয়া নরেন দত্তর প্রতি শোক জ্ঞাপন করেন, তারপরেই কিন্তু তিনি শুরু করেন যে কথা দিয়ে যে এখানে নাম না করে কিন্তু বিজেপির সাংসদকে পুরনো বোতলে নতুন মদ বলে কটাক্ষ করেন তিনি। এর সাথে সাথে আরো বিভিন্ন কিছু তিনি বলেন এবং বলেন একই সাথেই যে তিনি এপারে ওপারে কি করছেন তিনি জানেন, এসব কিন্তু তিনি বাঁধেন একেবারে। একদমই নিশীথ প্রামাণিক বলতে গেলে একদমই উঠে আসা যুবক এবং কুচবিহার বা গোটা নর্থ বেঙ্গলে ইয়াং জেনারেশনের মধ্যে অন্যতম মুখ। তিনি একসময় তৃণমূল কংগ্রেসেই ছিলেন, যুব সংগঠন করতেন এবং তৃণমূল কংগ্রেসেরই ঘরের মানুষ বলতে গেলে। সেই লোক যখন লোকসভা নির্বাচনের আগে তাকে বের করে দেওয়া হলো, তিনি বিজেপিতে যোগ দিলেন এবং সাংসদ হয়ে কুচবিহারের সাংসদ হলেন শেষ পর্যন্ত। এটা তৃণমূলের কাছে বা তৃণমূলের অনেক নেতা নেত্রীর কাছেই কিন্তু অনেক বেশি একটা আঘাত পাওয়ার জায়গা। যে ছেলেটা আমাদের ঘরে ছিল, আমাদের হাতে তৈরি, সেই ছেলেটাই বিজেপিতে গিয়ে শেষ পর্যন্ত জয়ী হয়ে সাংসদ হয়ে গেলেন। এটা তৃণমূল কংগ্রেসের অনেকেই মেনে নিতে পারেন না। তাই পুরনো যে ঘাটা সেটা মাঝে মাঝে উস্কে দিয়ে ওঠে এবং সেখান থেকেই হয়তো নিশীথ প্রামাণিক প্রসঙ্গে অনেক কিছু বলে ফেলেন, হয়তো নাম না করে বা কোথাও নাম করেই বলে ফেলেন। কিন্তু একটা জিনিস বলতে হবে যে ওই সময় যদি নিশীথ প্রামাণিক কতটা যোগ্য নেতৃত্ব সেটা বুঝে উঠতে পারতেন, তাহলে হয়তো তৃণমূলকে আজকে এই আফসোসটা করতে হতো না। তৃণমূল কংগ্রেস ঠিক এইরকম ভাবেই কিছুদিন আগে সম্প্রতি আমাদের কুচবিহারে মিহির গোস্বামীকে ঠিক মানিয়ে নিতে পারলেন না নিজেদের সঙ্গে, শেষ পর্যন্ত মিহির গোস্বামীও বিজেপিতে যোগ দিলেন। শুধু কুচবিহারের রাজনীতির প্রেক্ষাপট নয়, যদি গোটা রাজ্যের রাজনীতির প্রেক্ষাপট বলা হয় তাহলে বলা যেতে পারে যে আমাদের দক্ষিণবঙ্গে বা মেদিনীপুরের শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু আস্তে আস্তে প্রথমে মন্ত্রী, তারপরে আজকেই তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং তিনি যে বিজেপিতে যাচ্ছেন তার একটা ইঙ্গিত আমরা সংবাদ মাধ্যমে পেয়ে যাচ্ছি। তো আলটিমেট হচ্ছে যে তৃণমূল কিন্তু এই নির্বাচনের আগে ক্রমশ ভাঙছে, যেটা তৃণমূলের কাছে অনেকটাই উদ্বেগের হতে পারে এবং সেই জন্যই তৃণমূল নেত্রী মরিয়া হয়ে উঠেছেন এবং তার আজকের বক্তব্য অনেকটাই কিন্তু সেখানে সেই বার্তাই দিয়ে গেল।
একদমই, এবং একেবারে একটু আগের ঘটনা, দক্ষিণবঙ্গের বলা যেতে পারে একেবারে মূল একখানা মুখের মধ্যে কিন্তু অন্যতম তিনি, এবং কিছুক্ষণ আগে বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দিলেন এবং আজকে কিন্তু বিকেল প্রায় 4টে নাগাদ বিধানসভা ভবনে পৌঁছেন তিনি, এবং সেই সময় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ছিলেন না। দুপুর 1টায় বিধানসভা থেকে বেরিয়ে গিয়েছিলেন বিমানবাবু। সেখানে খবর সম্ভবত আগেই ফোনে পেয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক, তাই বিধানসভায় পৌঁছে সোজা তিনি দোতলার স্পিকারের সচিবের কক্ষে পৌঁছে যান। তারপর তার কাছে স্পিকারের উদ্দেশ্যে লেখা ইস্তফা পত্রটি পেশ করেন শুভেন্দু অধিকারী। যে কথা আমরা জানাচ্ছিলাম যে গুঞ্জন আসছে বিভিন্ন সূত্র মারফত, কিন্তু খবর পাওয়া যাচ্ছে একেবারে সম্প্রতি তিনি যোগ দিতে চলেছেন কিন্তু বিজেপিতে। একেবারে দক্ষিণের, আমাদের কোচবিহার দক্ষিণের যে মিহির গোস্বামী, তার আদতে তার কায়দায় কিন্তু অনেকটা, যেখানে মিহির গোস্বামী দেখা গেছে 45 দিনের বিভিন্ন দ্বন্দ্ব, একে একে সব পদ থেকে ইস্তফা, এসবের পর কিন্তু তিনি যোগ দিয়েছিলেন বিজেপি শিবিরে। এবং এর সাথে সাথে দর্শক বন্ধুদের আরো যে আজ কিন্তু একেবারে শেষের দিকে বক্তব্য রাখার, ভাষণের শেষের দিকে রীতিমতো উত্তেজিত হয়ে উঠেছিলেন মুখ্যমন্ত্রী, এবং বিজেপিকে বিততে বিততে তিনি কিন্তু আরো বলেন যে মিনিমাম কার্টেসি নেই বিজেপির। আমার রাজ্যের সভাপতি এবং অনুব্রত মণ্ডল দুজনকে ফোন করে, দিল্লি থেকে ফোন করে বলা হচ্ছে আপনাদের সাথে বসবো। এ কি ধরনের স্বভাব, এ কি ধরনের কথাবার্তা যে আমার একেবারে কাণ্ডারিদেরই এমন করে ফোন করা হচ্ছে, মিনিমাম কার্টেসি নেই বিজেপির। একদম মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বক্তব্য, যদিও বিজেপির এখানে নাম ধরেনি, যে দিল্লি থেকে ফোনটা এটা বিজেপির ক্ষেত্রে অনেকেই করছেন। আমরা জানি, কানাঘুষো শুনতেও পাওয়া যায় বিভিন্ন জায়গায় যে বিজেপির পক্ষ থেকে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের ফোন করে অফার দেওয়া হচ্ছে যে বিজেপিতে আসার জন্য। সবাই নয়, কাউকে কাউকে। তো এটা এই আমাদের রাজ্যের রাজনীতিতে নতুন কিছু নয়। তৃণমূল কংগ্রেসও কিন্তু একসময় বামেদের অনেক নেতা নেত্রীকে এই অফার দিয়েছিলেন, তাদের সাদরে দলে গ্রহণ করেছিলেন। এই ক্ষেত্রে যদি বিজেপির হয় তাহলে বিস্ময়ের কিছু থাকে না। যদিও আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঢঙে বললেন সুব্রত বক্সী এবং অনুব্রত মণ্ডলকে ফোন করা নিয়ে, যে তিনি বিস্মিত বিষয়টা নিয়ে, কিন্তু এই রাজনীতি তো আগে থেকেই, এবং অনেকেই অভিযোগ করে থাকেন যে তৃণমূল কংগ্রেসই এই রাজনীতির সূচনা করেছে। একদমই, এবং এই বিষয়ে যে তিনি বার্তা দেন শুনে নেব। অনুব্রত মণ্ডল এবং সুব্রত বক্সীর কাছে ফোন দিল্লি থেকে, রীতিমতো বিজেপিকে কার্টেসি নেই বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। তাই আপনাদের যদি বলি, প্রেসের অনেকে আপনারা জানেনও না, শুনলে লজ্জা পাবেন। সুব্রত বক্সী আমার রাজ্যের সভাপতি, মানুষের একটা চক্ষু লজ্জাও তো আছে। সুব্রত বক্সী আপনারা জেনে রাখুন আমার রাজ্যের তৃণমূল কংগ্রেস সভাপতি এবং একজন রাজ্যসভার এমপি। কোথায় গেছে বুঝুন বিজেপি? সামান্য ন্যূনতম লজ্জা বা ভদ্রতা বা সৌজন্যতা নেই। সুব্রত বক্সীকে ফোন করেছে, ফোন করে বলছে দাদা একটু কথা আছে, আপনার সাথে বসবো। কত বড় সাহস! তাহলে বুঝুন, যদি আমার দলের সভাপতিকে ফোন করে, এবার আমাকে কালকে কেষ্ট ফোন করলো বীরভূম থেকে অনুব্রত মণ্ডল, বলো দিদি জানেন আমাকে একটা দিল্লির নেতা ফোন করছে, ফোন করে আমায় বলছে এই তুমি তোমার সাথে একটু বসবো। তা আমি বলেছি তোমার সাথে কেন আমি বসবো? আমি তো মমতা ব্যানার্জির দল করি, আমি তৃণমূল কংগ্রেস করি, আমি তোমার সাথে কেন বসতে যাব? আমার রাজ্য সভাপতিকে ফোন মেরে দিচ্ছে। ভাই হোয়াট ডেঞ্জারাস, হাউ ডেঞ্জারাস দেয়ার! মিনিমাম কার্টেসি নেই। আর এখন আবার ফর্ম বিলি করছে। ভুলে গেছেন লোকসভা নির্বাচনের আগে সবার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে জমা দিব কইছিল না? বলেছিল কি বলেনি? বলেছিল কি বলেনি? সব মানসিরে 15 লাখ কইরা জমা দিবে। কোথায় গেল? 1 পয়সাও নাই, হাওয়া। তাই বিজেপিকে করে দিন এবার হাওয়া। এরপরই কোচবিহার হেরিটেজ টাউন ঘোষণার পর কিন্তু কোচবিহারে যাতে গোটা জেলায় আরো অন্যান্য সব সাব ডিভিশনে যাতে হেরিটেজ টাউনের অনুকূলেই আরো অনেক কিছু তৈরি হয়, সেসবের জন্য উন্নয়ন যে পর্ষদে কিন্তু 300 কোটি টাকা ধার্য হয়েছে, এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এবং এছাড়াও যে রাস্তাঘাট আরো সবকিছু, এবং সব আমরা ইতিমধ্যেই জানি যে কর্মসূচি শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, যে দুয়ারে সরকার
সরকার, দুয়ারে সরকারে গিয়ে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে আরো প্রকল্পগুলো নেওয়ার বার্তা কিন্তু দিলেন মুখ্যমন্ত্রী। একই সাথে তিনি কিন্তু বলেন, তিনি এটা একেবারে হাতে ভালো মতো সামনে এনে বলছেন যে 6 বছর ধরে রয়েছে বিজেপির সরকার, সে এতদিনে বাংলার জন্য কি করলো বিজেপি, এটাও কিন্তু তিনি বলেন আজকে যে আমরা তো না হয় রয়েছি বাংলায়, এতদিন ধরে এত উন্নয়ন করছি, কিন্তু বিজেপি কি করলো। একদম এটা নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস অনেকেই প্রশ্ন করে থাকেন যে বিজেপি কি করলো, এবং সাংসদকে নিয়েও প্রশ্ন করেন। আজকেও এই মুখ্যমন্ত্রীর সভামঞ্চ থেকে অনেকেই বক্তব্য রাখার সময় বলেছিলেন যে নিশীথ প্রামাণিক সাংসদ কিন্তু কুচবিহারের জন্য কি করেছেন। আবার এইটা নিয়ে এর আগেও অভিযোগ আমরা পেয়েছিলাম যে সাংসদ হিসাবে তিনি কুচবিহারের জন্য কি করেছেন। মূলত লকডাউনে তাকে সেভাবে দেখা যায়নি, যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ করে বলা হয় যে বা এখানে তৃণমূল পরিচালিত প্রশাসন বা এখানকার তৃণমূলের নেতারা বিজেপিকে কাজ করার সুযোগ করে দেয় না, এরকম অভিযোগ পাল্টা অভিযোগ রয়েছে। কিন্তু মূলত যে প্রসঙ্গটা আলোচনা করা যেতেই পারে যে দীর্ঘ 34 বছরের বাম আমলে কুচবিহারে সেভাবে উন্নয়ন হয়নি। আমরা দেখেছি সেই সময় কি ভয়াবহ অবস্থা ছিল কুচবিহারে। তৃণমূলের 11 সালের পর থেকে কিন্তু কুচবিহারে উন্নয়ন হয়েছে, এটা অস্বীকার করা সম্ভব নয়। কুচবিহারে রাস্তাঘাটের প্রভূত উন্নয়ন হয়েছে, প্রচুর সেতু হয়েছে, বিশ্ববিদ্যালয় হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে, ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে, একাধিক কলেজ হয়েছে। এইসব উন্নয়ন তো রয়েছে, পাশাপাশি যা রয়েছে যে গোটা রাজ্য জুড়েই বিভিন্ন সবুজ সাথী প্রকল্প, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী থেকে শুরু করে যা যে সব প্রকল্পের কথা তৃণমূল কংগ্রেস বলে থাকে, এবং সেই সবগুলো মানুষ যে পাচ্ছে না এরকমটা নয়, পাচ্ছে। শুধু তাই নয়, লোকশিল্পীদের ভাতা থেকে আরো অনেক রকম উন্নয়নের কাজকর্মের ভোগ কিন্তু সাধারণ মানুষ করছে। কিন্তু সমস্যা শুধু এই যে সাধারণ মানুষ এটুকুই করছে এখানে কিন্তু শেষ নয়। মানুষের দাবি দাবার মধ্যে অন্যতম দাবি দাবা যেটা ছিল সেটা হচ্ছে কর্মসংস্থানের ব্যবস্থা। কুচবিহারে একটাই শিল্পাঞ্চল বাম আমলে তৈরি হয়েছিল চকচকাতে, সেই শিল্পাঞ্চলের বাইরে কিন্তু কুচবিহারে আর সেভাবে শিল্প গড়ে তোলা সম্ভব হয়নি। একটা সময় আমরা শুনেছিলাম যে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতারা চেষ্টা করছেন, উত্তরবঙ্গে আলাদা করে শিল্প উদ্যোগীদের নিয়ে বৈঠক করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কুচবিহারে কিন্তু সেরকম কোনো শিল্প তৃণমূল কংগ্রেসের আমলে তৈরি হয়নি। ফলে কর্মসংস্থানের একটা সমস্যা তৈরি হয়ে রয়েছে। 2, সরকারি চাকরি বাকরির ক্ষেত্রে যে সমস্যাটা বারবার দেখা দিয়েছে সেটা হচ্ছে যে একাধিক মামলা হয়েছে, যার ফলে বিভিন্ন চাকরি বাকরির নিয়োগের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সময় নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে, এবং টাকা পয়সা নিয়ে চাকরি হচ্ছে, নেতারা টাকা পয়সা নিয়ে চাকরি দিচ্ছে, এরকম একটা অভিযোগ উঠেছে। ফলে অনেকেই বলছি যে তারা প্রাপ্য, যারা যোগ্য প্রাপক, তারা কিন্তু বঞ্চিত হচ্ছে, এরকম অভিযোগ উঠছে। এবং এই অভিযোগও কিন্তু কুচবিহার থেকে অনেক মানুষই সোচ্চার হয়েছেন। এবং যেটা বলা হয়ে থাকে, বাম আমলে তৃণমূল কংগ্রেসরা বলতেন যে সেই সময় কাজ নেই বলে অনেক মানুষ ভিন রাজ্যে যাচ্ছে কাজ করতে। তৃণমূল কংগ্রেসের আমলেও কিন্তু একই অভিযোগ করা হচ্ছে, শুধু কুচবিহার থেকে নয়, গোটা রাজ্য থেকে সেইভাবে কাজ নেই বলে ভিন রাজ্যে যেতে হচ্ছে এখানকার মানুষদের। তো এই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে যতটুকু উন্নয়ন হয়েছে সেটা বলছেন। এবং কুচবিহার শহরের যে পরিকাঠামো উন্নয়ন এবং হেরিটেজ শহর 300 কোটি টাকা বরাদ্দ, এটা এই বাড়ি নতুন নয়, এর আগেই কিন্তু হেরিটেজ শহর করার যে পরিকল্পনা সেটা ঘোষণা করা হয়েছিল। এবং বিভিন্ন যারা ইঞ্জিনিয়ার আছেন, বড় বড় জায়গার ইঞ্জিনিয়ার, তাদের নিয়ে এসে একটা গোটা শহরের নিয়ে পরিকল্পনা করা হয়েছে। ড্রেনেজ সিস্টেমকে পুরোপুরি একদম মাটির তলায় নিয়ে যাওয়া, ড্রেনেজ সিস্টেমকে আরো ডেভেলপমেন্ট করা, রাস্তাঘাটগুলোর উন্নয়ন করা, রাস্তার পাশে ব্লক পেপার বসিয়ে সেই জায়গাগুলো ডেভেলপ করা, ইলেকট্রিকের লাইন মাটির নিচ দিক দিয়ে নেওয়া, এরকম বেশ কিছু কাজ শুরু হয়েছে, কিছু হবে। বেশ কিছু বিল্ডিং তাকে সংরক্ষিত করা, এই ধরনের কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং সেটা শেষ পর্যন্ত এই হেরিটেজ শহর কুচবিহার শেষ পর্যন্ত কোন রূপ নেয় এবং সেটা আগামী দিনই বলবে। এবং আগামী দিনে সরকার পরিবর্তন হলে নতুন সরকার এসে কিভাবে করবে সেটাও কিন্তু দেখার বিষয় রয়েছে। একদমই। তিনি কিন্তু আরো বলেন যে আমরা অনেক করেছি, কিন্তু ওরা কি করেছে আমরা দেখবো। আমরা দেখে নেব পরবর্তী ভিডিও, তিনি যা বার্তা দিলেন কর্মীদের প্রতি। আলাদা কুচবিহারে হেরিটেজ টাউন হচ্ছে,
তাতেও আমাদের বেশ অনেকটা টাকা খরচ হবে, অনেকটা টাকা খরচ হবে। কত টাকার প্ল্যান করেছে রবি? কুচবিহার হেরিটেজের কত টাকার প্ল্যান করেছে তুমি জানো কিছু? 300 কোটি টাকার কাছাকাছি প্ল্যান করেছে কুচবিহার হেরিটেজ সিটি করবার জন্য। কুচবিহারের অনেক বিশেষত্ব আছে, এটা মাথায় রাখবেন। আর কুচবিহার মানে শুধু কুচবিহার টাউন নয়, মাথাভাঙা আছে, দিনাহাটা আছে, শীতলকুচি আছে, তুফানগঞ্জ আছে, সিতাই আছে, নাটাবাড়ি আছে, মেকলিগঞ্জ আছে, হলদিবাড়ি আছে, সব অনেক আছে, অনেক অনেক। কুচবিহার টাউনের গুরুত্বই আলাদা। কুচবিহারে হেরিটেজ টাউন হচ্ছে, তাতেও আমাদের বেশ অনেকটা টাকা খরচ হবে, অনেকটা টাকা খরচ হবে। কত টাকার প্ল্যান করেছে রবি? কুচবিহার হেরিটেজের কত টাকার প্ল্যান করেছে তুমি জানো কিছু? 300 কোটি টাকার কাছাকাছি প্ল্যান করেছে। এই আজকের এই সভা থেকে কিন্তু এনআরসি এর বিরুদ্ধেও সরব হন মুখ্যমন্ত্রী এবং এনআরসি গোটা দেশে কিন্তু বিজেপি করবে তাও তিনি স্পষ্ট করে দেন। তবে বাংলায় তিনি কোনোভাবেই এনআরসি করতে দেবেন না এবং এই বিষয়গুলোতে কর্মীরা যদি হাঁটু জলে নামে তিনি রীতিমতো মাথা অবধি কিন্তু জলে নামবেন। কিন্তু যদি কাউকে সমস্যায় পড়তে হয় সব থেকে আগে কিন্তু এগিয়ে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের কর্মী সভা থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী এবং এর সাথে সাথেই কিন্তু মুখ্যমন্ত্রী জানান যে যারা প্রথম দিন থেকে তৃণমূলে ছিলেন তারা আছেন, একটা দুটো জোয়ারে আসে আর ভাটায় চলে যায়। এবং এই একই সভা থেকে তিনি কিন্তু রাজবংশী ভোট টানার দিকে কিন্তু যথেষ্ট নজর দিয়েছেন। প্রত্যেকটি উন্নয়ন কোচবিহারের জন্য তিনি কি কি করেছেন সেটা একেবারে কিন্তু তিনি পর বলে যান। প্রতিটি ব্রিজ থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে প্রত্যেকটি কথা কিন্তু তিনি জানান এবং দুয়ারে সরকারে মানুষ, প্রত্যেকটি মানুষ যাতে এই সুবিধাগুলো লাভ করেন সেই জন্য কিন্তু আবেদনও জানান। এবং তিনি কিন্তু আবারও বারবার করে বলেন, হিন্দু মুসলমান তফসিলি থেকে আদিবাসী আমরা ভাগাভাগি করি না। আমি রাজবংশী ভাষা বুঝি, রাজবংশী ভাষায় আমি কবিতাও লিখেছি, যেমন অলচিকিতেও কবিতা লিখেছি। রাজবংশী ভাষা অত্যন্ত সহজ সরল এবং কামতাপুরী রাজবংশী কম বেশি কাছাকাছি। এমনই কিন্তু গোটা আজকের ভাষণ জুড়েই আমরা বিভিন্ন রকম যে টুকরোগুলো পেয়েছি সেগুলি তুলে ধরছি। কখনো বলছে কে হবে, এনআরসি হবে না, কখনো বলছে এনআরসি হবে, এনপিআর হবে না। কিন্তু জেনে রাখুন কে ওরা করছে, এনআরসি ওরা করছে, এনপিআর ওরা করছে। একমাত্র রাজ্য বাংলা আমি এনপিআর করতে দিইনি, দেবও না, দেবও না। আমাকে যদি এখন জিজ্ঞেস করে তোমার মায়ের জন্মদিন কবে, আমি বলতে পারবো? জানিনি, জানতাম না, মা বলেনি। আগেকার দিনের লোকেরা নিজেরা একটা করে দিন ঠিক করতো। মৃত্যু দিনটা আমি জানি, আগামীকাল আমার মায়ের মৃত্যু দিবস, আমি এটা জানি। আমার বাবার জন্মদিন আমি জানি না, যেটা জানি না সেটা জানি না, মিথ্যে কথা কেন বলবো? মৃত্যু দিবসটা আমি জানি। আপনারাও বলুন তো, যারা এখানে আছেন যাদের 50-60 বছর বয়স হয়ে গেছে, তাদের যদি বলে তোমার ঠাকুমার জন্মদিন দাও, তোমার ঠাকুরদাদার জন্মদিন দাও, তোমার বাবার জন্মদিন দাও, তোমার বার্থ সার্টিফিকেট দাও, পারবেন করতে? আজকের বার্তায় তিনি কিন্তু আরএসএস দের বিরুদ্ধে একেবারেই ক্ষোভ উগরে দেন এবং আরএসএস রা শুধুমাত্র বাইরে থেকে আসা, তারা না বোঝে বাংলা, না বোঝে বাংলার ঐতিহ্য, তাদের কাছে হিন্দুত্বটা কিন্তু অন্যরকম। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন বিবেকানন্দ রামকৃষ্ণ দেবের আদর্শে, তাদের বাঙালিয়ানায়। তাই এই মঞ্চ থেকে আজকে তিনি কিন্তু আরো বার্তা দেন যে কোনো ভেদাভেদের রাজনীতি নয়, আমরা একসাথে হয়ে লড়বো। এবং কর্মী সমর্থকরা এর আগে হয়তো উত্তরবঙ্গে লোকসভা নির্বাচনে হয়তো কিছু ভুল হয়েছিল বা কিছু ব্যাপার হয়েছিল, কিন্তু সামনের বিধানসভাতে কিন্তু তিনি কোচবিহারে অন্তত সবার আগে কিন্তু কোচবিহারে জয়ের দিকে তিনি লক্ষ্য দেন। তিনি আরো বলেন যে বিধানসভার যে লিস্ট তাতে কোচবিহার এবং মেকলিগঞ্জ অ্যাসেম্বলি কিন্তু সবার প্রথমে রয়েছে, তাই জয়টা তিনি শুরু করবেন কোচবিহার থেকেই, এই কিন্তু আশ্বস্ত করেন এভাবেই কর্মীদের। এবং আজকের এই যে গোটা সভাটিতে কিন্তু যথেষ্ট ভিড় ছিল।
ছিল, সেই ভিড়ের তাৎপর্য কিন্তু যথেষ্ট রকম ছিল, কারণ সামনে 21শে বিধানসভা নির্বাচনের প্রাককালে এটি কিন্তু একদম বিরাট মাপের একটা আজকের জনসভা ছিল, এটা বলা যেতেই পারে। এবং গোটা শহর, গোটা কোচবিহার শহর কিন্তু আজকের এই যে জনসভাতে একেবারে কিন্তু যথেষ্ট প্রভাব পড়েছে। আমরা দেখেছি রাস্তাঘাট নিয়ে যদি বলি যে একটা বিশাল অঞ্চল, একেবারেই যেন নো পার্কিং জোন, যেমন কোন রকম যানবাহন নিয়ে যেমন ঢোকা যাচ্ছিল না, অনেক রকম পরিস্থিতির মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে যেন সামনে 21শে নির্বাচনের প্রভাব পড়ছে রাজার শহরেও। একদমই যেটা হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী তিনি কুচবিহারে আসবেন, লোক হবে না সেটা তো হয় না, এবং যে প্রত্যাশা করা হয়েছিল সেই প্রত্যাশা অনুযায়ী লোক হয়েছিল। গোটা শহর কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য, যার চলাচল মারাত্মক ভাবে ব্যাহত হয়েছে। এটা একটা প্রসঙ্গ রইল। আর যে প্রসঙ্গগুলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার তোলার চেষ্টা করা হচ্ছে, তার মধ্যে অন্যতম এনআরসি বা সিএ। বিজেপি একভাবে ব্যাখ্যা করে, বিজেপি নেতৃত্ব এর আগেও বলেছিলেন যে এখান থেকে একটা বড় সংখ্যার মানুষকে এখান থেকে চলে যেতে হবে বা তাদের নাগরিকত্ব নতুন করে দেওয়া হবে, এইসব নানান প্রসঙ্গ তুলে ধরে। একদম কাছেই আমাদের আসাম, আমরা কুচবিহারের যারা বাসিন্দা তাদের খুব কাছাকাছি আসাম। আসামের অনেক ঘটনাই আমাদের উপরে এসে প্রভাব পড়ে এবং আসামের অনেক কিছু আমাদের উপরে ডিপেন্ডেন্ট, আমরাও অনেক ক্ষেত্রেও আসামের অনেক কিছুর উপরে ডিপেন্ডেন্ট। সেই অর্থে আসামের যে এনআরসি প্রক্রিয়া আমরা চোখের সামনে দেখেছি, সেটা কিন্তু আমাদের কুচবিহারের মানুষের মধ্যে অনেকটাই জায়গা করে নিয়েছে আসামের এনআরসি প্রক্রিয়াকে। সেইভাবে আমরা যদি কুচবিহারে কখনো বা বাংলায় কখনো এনআরসি হয় বা সেই এনআরসির যদি প্রভাব পড়ে, আসামের যে চিত্রটা আমাদের মগজে রয়েছে সেই চিত্রটা কিন্তু বাংলার ক্ষেত্রেও ফুটে উঠতে পারে। আমরা সেই ভয়ে আতঙ্কিত হয়ে মাঝে মধ্যেই থাকি। আর সেই সুযোগটা 21শে নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেবে, এটা প্রত্যাশা করাই যায়। দুই হচ্ছে, একটা তৃণমূল কংগ্রেস একটা প্রচার প্রথম থেকেই করছে যেটা, সেটা হচ্ছে যে বাঙালি এবং বহিরাগত, এই একটা প্রচার রয়েছে। বহিরাগত বলতে আজকেও মুখ্যমন্ত্রী চম্বলের ডাকাত বলেও উল্লেখ করেছেন, বাইরে থেকে লোক আসছে, বাইরে থেকে আরএসএস ঢুকছে, এইসব অভিযোগগুলো তুলছিলেন। এবং যারা বাঙালি তারা বাংলার একজন জনপ্রতিনিধিকে দেখবে মুখ্যমন্ত্রী হিসাবে, সেটাই তৃণমূল কংগ্রেস বারবার তুলে ধরার চেষ্টা করছেন। এবং দিল্লিতে যে কৃষক আন্দোলন হচ্ছে সেই প্রসঙ্গও কিন্তু মুখ্যমন্ত্রী আজকে তুলে ধরেছেন। এটা তৃণমূল কংগ্রেস কিন্তু বিভিন্ন বক্তব্যে তুলে ধরছেন যে দিল্লির যে সরকার, বিজেপি সরকার, তারা যে কৃষি আইন নিয়ে এসেছে সেটা কিন্তু কৃষকদের উপর মারাত্মকভাবে প্রভাব ফেলছে। এবং যেটা সব থেকে বেশি প্রভাবিত হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, এইসব জায়গার কৃষকরা। এটা যে বাংলায় বিজেপি সরকার আসলে এখানকার কৃষকরাও প্রভাবিত হতে পারে, সেই আশঙ্কার কথাও তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের মঞ্চ থেকে বলার চেষ্টা করে যাচ্ছে। এবং কর্মসংস্থানের ক্ষেত্রে যে বিজেপি তাদের প্রতিশ্রুতি দিয়েছে, এখন বাড়ি বাড়ি গিয়ে নতুন করে ফর্ম ফিল আপ করা হচ্ছে, 75 লক্ষ চাকরির যে প্রতিশ্রুতি দিচ্ছে, তৃণমূল কংগ্রেস সেটা নিয়ে পাল্টা প্রচার করছে যে এর আগে কেন্দ্রের সরকার আসার সময় গোটা দেশে 2 কোটি চাকরি দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, আদৌ সেই চাকরি হয়নি। এবং এটা বিভিন্ন বিজেপির যে তাদের যে অভিযোগ থাকে, বিজেপি যা বলে শেষ পর্যন্ত সেটা করে না। এবং সেটাই বাংলার ক্ষেত্রেও হবে যে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, ফর্ম ফিল আপ যেভাবে করা হচ্ছে এইভাবে চাকরি হয় না। আজকে কিন্তু তার একটা ইঙ্গিত মুখ্যমন্ত্রী সভা থেকে দিলেন। তো এরকমই বিভিন্ন চিত্র এবং রাজনৈতিক যে 21শে লড়াই যে ইস্যুগুলোর উপরে উঠবে এবং দুই পক্ষের যেটা নিয়ে দ্বন্দ্ব ক্রমশ আরো চরমে উঠবে যত ইলেকশন কাছে আসবে, সেটাই কিন্তু তারই ইঙ্গিত আজকের এই জনসভা থেকে বোঝা গেল। একদমই, আজকে আমরা সারাদিন কিন্তু ছিলাম মুখ্যমন্ত্রীর আপডেট নিয়ে। তিনি কোচবিহারে গতকাল এসেছিলেন, আসার পর তার বিধায়কদের নিয়ে নিজেরা সভা করে বিভিন্ন সমস্যাগুলো কিন্তু বিধায়করা সে সময় তুলে ধরেছেন। এবং তারপরে কিন্তু তিনি চলে গেছিলেন শিবযজ্ঞ মন্দিরে, সেখানে তিনি কিন্তু পুজো দেওয়ার পর চলে এসেছিলেন মদনমোহন মন্দিরে। এবং আজকে তিনি কিন্তু জানান যে সেখানকার মন্দিরে, শিবযজ্ঞ মন্দিরে কিন্তু সেখানে যে ভোগ ঘর আছে, যে গেস্ট হাউস, সেই জন্য অনুদান স্বরূপ তিনি কিন্তু 1
কোটি টাকা দেওয়ার কথা বলেছেন এবং তারপর তিনি মদন মোহন মন্দিরে আসার পর কিন্তু গতকাল থেকে ছিলেন সার্কিট হাউসে এবং আজকের তার এই কর্মী সভা সমাপ্ত করে তিনি কিন্তু হেলিপ্যাডে করে প্রথমে গেছেন উড়ে বাগডোগরায়, সেখান থেকে প্রাইভেট যে বিমানে কিন্তু স্পেশাল বিমানে তিনি কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছেন কলকাতা। এবং এই গোটা সব আপডেট নিয়ে কিন্তু খবরিয়া 24 ছিল আপনাদের সাথে। 21-এর বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে কিন্তু গেলেন মুখ্যমন্ত্রী এবং দক্ষিণের কোচবিহার দক্ষিণ বিশেষত এবং গোটা কোচবিহারের তার যে ড্যামেজ হয়েছিল সেই ড্যামেজ কন্ট্রোলে এবার কিন্তু নিজেই হাত দিয়েছেন মুখ্যমন্ত্রী। সুতরাং কোচবিহারকে একেবারে লক্ষ্যে রেখে নিশানায় রেখে তার জয়ের পতাকা নিশান কিন্তু তিনি ওড়াবেন, এমনটাই আভাস দিয়ে গেলেন আজকের কর্মী সভায়, আজকের সমাবেশে। আমরা ছিলাম আপনাদের সাথে। এছাড়াও বিস্তারিত আমাদের প্রতিবেদনগুলো দেখার জন্য অবশ্যই লগ ইন করুন www.খবরিয়া24.com। এখনকার মতো এখানেই রাখছি। পরবর্তী সংবাদের জন্য অবশ্যই ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব এবং চ্যানেলে। নমস্কার।